একবার ভাবুন তো, মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ জলপথের কথা। একদিকে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, আর অন্যদিকে এমন একটা দেশ যার কৌশলটা একদমই অন্যরকম। এখানেই তৈরি হয়েছে একটা অদ্ভুত পরিস্থিতি, একটা প্যারাডক্স। চলুন আজ এই ধাঁধার জট খোলার চেষ্টা করা যাক। তারিখটা ছিল 12ই মার্চ। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বড়সড় ঘোষণা আসলো। বলা হলো, হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর প্রায় কোমর ভেঙে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 58টা জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, আর এখন এই জলপথ নাকি পুরোপুরি নিরাপদ। কিন্তু এই ঘোষণার কালি শুকানোর আগেই, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, ঠিক সেই একই জায়গায় আর একটা তেলের ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তাহলে বিষয়টা ঠিক কি দাঁড়ালো? নিরাপদ আসলেই কি? আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। একদিকে আমেরিকার মতো পরাশক্তির বিশাল সামরিক ক্ষমতার আস্ফালন, আর অন্যদিকে মাঠের বাস্তবতা বলছে একদম অন্য কথা। তাহলে ক্ষমতাটা, মানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা, আসলে কার হাতে? এই যে বিজয়ের ঘোষণা, এর পেছনে কিন্তু একটা বিরাট মূল্য চোকাতে হয়েছে। আর সেই হিসাবটা সাধারণত খবরের শিরোনামে আসে না। চলুন একটু সেই দিকটা দেখি। ভাবা যায়, লড়াইয়ের প্রথম 6 দিনেই শুধু অস্ত্রশস্ত্রের পেছনেই মার্কিন যুক্তরাষ্ট্রের পকেট থেকে বেরিয়ে গেছে $11 বিলিয়ন। মানে এই পরিমাণ টাকা দিয়ে অনেক দেশের পুরো বছরের বাজেট হয়ে যায়। ব্যাপারটা শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর একটা মানবিক মূল্যও তো আছে, তাই না? এই কয়েকদিনের সংঘাতে প্রায় ১৪০ জন মার্কিন সেনাও আহত হয়েছেন। তবে জানেন, এই সংঘাতের সবচাইতে মর্মান্তিক, সবচাইতে ভয়াবহ মূল্যটা দিতে হয়েছে একদম সাধারণ কিছু মানুষকে। আর এর কারণ ছিল একটা মারাত্মক ভুল। পরে মিলিটারি তদন্তে যেটা জানা যায়, একটা মার্কিন মিসাইল তার লক্ষ্যবস্তু ঠিক করতে ভুল করে, আর সেটা গিয়ে আঘাত হানে ইরানের একটা স্কুলে। আর এর ফলে প্রায় ২০০ জন স্কুল ছাত্রীর জীবন চলে যায়। তাহলে প্রশ্নটা কিন্তু আরও গভীর হয়ে যাচ্ছে, তাই না? যদি এটাই বিজয় হয়, তাহলে এর জন্য এত বড় একটা মূল্য কেন দিতে হলো? আর এত কিছুর পরেও সেই নিয়ন্ত্রণটা কেন এত ঠুনকো, এত ভঙ্গুর বলে মনে হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর আসলে লুকিয়ে আছে ইরানের একটা বিশেষ সামরিক কৌশলের মধ্যে। এমন একটা সিস্টেম যা কিনা একটা পরাশক্তির বিরুদ্ধেও টিকে থাকার ক্ষমতা রাখে। এই সিস্টেমটার নাম হল মোজেক ডিফেন্স সিস্টেম। এর মূল আইডিয়াটা খুব সহজ কিন্তু কার্যকরী। ক্ষমতাটা একজনের হাতে না রেখে সেটাকে ছোট ছোট ভাগে ছড়িয়ে দেওয়া। এর ফলে কি হয়, যদি টপ লিডারশিপকে কেউ ধ্বংস করেও দেয়, তাহলেও কিন্তু যুদ্ধটা চলতেই থাকে। তো এই সিস্টেমটা কাজ করে কি করে? দেখুন, প্রথমত, স্থানীয় কমান্ডারদের হাতে কমপ্লিট স্বাধীনতা দেওয়া আছে। তারা ওপরের আদেশের জন্য অপেক্ষা না করে সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত, প্রত্যেক নেতার জন্য একাধিক ব্যাকআপ লিডার তৈরি রাখা হয়, যাতে একজন মারা গেলে আরেকজন সাথে সাথে দায়িত্ব নিতে পারে। তৃতীয়ত, পুরো সামরিক বাহিনীকে 7টারও বেশি স্বাধীন ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। আর এই সবকিছুর একটাই লক্ষ্য, শত্রুকে এক ঝটকায় হারিয়ে দেওয়া নয়, বরং যুদ্ধটাকে লম্বা করে টেনে নিয়ে গিয়ে তাকে ক্লান্ত আর হতাশ করে তোলা। তবে এই যে কৌশল, এটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এর পেছনে একটা গভীর দর্শন আছে, আর আছে অনেক দিনের ঐতিহাসিক শিক্ষা। এই আইডিয়াটা আসলে একদম নতুন কিছু না। এটা মাও সেতুংয়ের বিখ্যাত দীর্ঘস্থায়ী যুদ্ধ বা প্রলংড ওয়ার থিওরি থেকে নেওয়া। মানে যখন শত্রু এগোবে, তখন আমরা পিছু হটব, আর যখন সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়বে, ঠিক তখনই আমরা আক্রমণ করব। মূল লক্ষ্যটাই হল যুদ্ধটাকে যতটা সম্ভব লম্বা করা। ইরান কিন্তু তার প্রতিবেশীদের কাছ থেকে অনেক কিছু শিখেছে। ২০০১-এ আফগানিস্তানে আর ২০০৩-এ ইরাকে মার্কিন অভিযানগুলো তারা খুব কাছ থেকে দেখেছে। তারা বুঝতে পেরেছে যে মার্কিন শক্তির সাথে সরাসরি লড়াই করাটা বুদ্ধিমানের কাজ নয়। আর সেই শিক্ষা থেকেই ২০০৭ সাল থেকে তারা নিজেদের এই মজেক সিস্টেমটা তৈরি করতে শুরু করে। এটা ছিল তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে এখানে আমরা যুদ্ধের দুটো একেবারে ভিন্ন দর্শন দেখতে পাচ্ছি, তাই না? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে তাদের এয়ার পাওয়ার আর টেকনোলজি দিয়ে খুব তাড়াতাড়ি একটা ফয়সালা করে ফেলতে, আর অন্যদিকে ইরানের লক্ষ্য হল কৌশলগত ধৈর্য ধরে পুরো ব্যাপারটাকে একটা লম্বা, ব্যয়বহুল আর ক্লান্তিকর লড়াইয়ে পরিণত করা। দুটো পথ যেন একেবারে দুই মেরুর।
কিন্তু এই যে লড়াইটা হচ্ছে, এর প্রভাব কিন্তু শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ এসে লাগছে সারা পৃথিবীতে। আর তার কারণটাও কিন্তু খুবই পরিষ্কার। দেখুন, হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের তেলের ধমনী। কেন? কারণ সারা পৃথিবীতে যে পরিমাণ তেল সরবরাহ হয় তার প্রায় 20% কিন্তু এই ছোট্ট জলপথটা দিয়ে যায়। কাজেই এখানে যদি সামান্যতম কোনো সমস্যা হয় তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে তার একটা বিরাট ধাক্কা লাগে। ভাবুন তো, এই প্রণালী যদি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সাথে সাথে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এর প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনে, জ্বালানির দাম বাড়বে, সাপ্লাই চেইন পুরো ভেঙে পড়বে, আর বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হবে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে দর কষাকষি করার একটা বড় অস্ত্র পেয়ে যাবে। সুতরাং পুরো বিষয়টা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। যুদ্ধের এই নতুন যুগে বিজয় আসলে কার হবে? তার, যার কাছে সবচেয়ে বেশি শক্তি আছে, সবচেয়ে আধুনিক প্রযুক্তি আছে, নাকি তার, যার ধৈর্য সবচেয়ে বেশি, যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? প্রশ্নটা কিন্তু ভাবনার।